হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের অন্তর্গত কাস্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করব। তো যারা এখনও অবধি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্রত্যেক দিনের ক্লাস যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলো আজকে আলোচ্য বিষয় কাস্ট ভূমিরূপ। কাস্ট অঞ্চলের ভূমিরূপগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়: ভূপৃষ্ঠ ভূমিরূপ, অবনত ভূমিরূপ, নদীগঠিত ভূমিরূপ, ভূগর্ভে সৃষ্ট ভূমিরূপ। আগের ক্লাসে ভূপৃষ্ঠ ভূমিরূপ, অবনত ভূমিরূপ ও নদীগঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করেছি। আজকে ভূগর্ভে সৃষ্ট যে ভূমিরূপ সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। ভূগর্ভে সৃষ্ট ভূমিরূপ দুটো ভাগে বিভক্ত: ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপ কি? জনপদযুক্ত গঠিত অঞ্চলে দ্রবণ এবং অবকর্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ ক্ষয়ের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেই ভূমিরূপকে বলা হয় ক্ষয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপ এখানে দেখো দুটো: গুহা এবং ভূগহ্বর। গুহা কি? জনপদযুক্ত গঠিত অঞ্চলের ভূ অভ্যন্তরে যে শূন্যস্থানের সৃষ্টি হয় বা গর্তের সৃষ্টি হয় বা যে বৃহৎ সুড়ঙ্গের সৃষ্টি হয় সেই সুড়ঙ্গ বা গর্ত বা শূন্যস্থানকে বলা হয় গুহা। তো গুহা কেন সৃষ্টি হয়? জনপদযুক্ত গঠিত অঞ্চলে দারুণ বা ফাটল বরাবর অ্যাসিড মিশ্রিত জল দারুণ বা ফাটল বরাবর প্রবেশ করার মধ্যে দিয়ে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্য শুরু হয়। দ্রবণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষয়কার্য শুরু হতে হতে ছোট ছোট গর্ত বা শূন্যস্থানের সৃষ্টি হয়। সেই গর্তগুলোই পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েই কিন্তু বড় গর্ত বা শূন্যস্থান বা সুড়ঙ্গের সৃষ্টি করে। সেই বড় শূন্যস্থান বা গর্তকে বলা হয়ে থাকে গুহা। গুহার আকৃতি যখন অনেক বড় হয় তখন সেই গুহাকে বলা হয় ভূগহ্বর। তো এখন গুহা কোথায় দেখতে পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশের বোরা গুহা, তাছাড়া পাঁচমারি, দেরাদুন এবং বক্সা জয়ন্তীর মহাকাল গুহা হলো গুহার উদাহরণ। তো পৃথিবীর মধ্যে সব থেকে গভীরতম গুহা হলো ফ্রান্সের গুফ্রে বার্জার। ফ্রান্সের গুফ্রে বার্জার হলো সব থেকে গভীরতম গুহা। তো এই গুহা উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে বৃদ্ধি পায়। উল্লম্ব এবং অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া অবস্থায় যদি গুহার ছাদ বহুতল বিশিষ্ট হয় তখন সেই গুহাকে বলা হয় গ্যালারি গুহা। যেমন অন্ধ্রপ্রদেশের বোরা গুহা হলো গ্যালারি গুহার একটি উদাহরণ। বেশ, এখন আমরা দেখে নেব সঞ্চয়জাত ভূমিরূপ। চুনাপাথরযুক্ত গঠিত অঞ্চলে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো হলো সঞ্চয়জাত ভূমিরূপ। এক নম্বর দেখো স্ট্যালাকটাইট। চুনাপাথরের যে গুহার ছাদ থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট সঞ্চয়ের ফলে দণ্ড বা স্তম্ভের আকৃতি বিশিষ্ট হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেই ভূমিরূপকে বলা হয় স্ট্যালাকটাইট। এই স্ট্যালাকটাইট প্রধানত চুনাপাথর দ্রবণ প্রক্রিয়ার ক্ষয়ের ফলে সেই দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত জল ফাটল বা দারুণ বরাবর যখন গুহার ছাদ বেয়ে নিচে পড়তে থাকে তখন আস্তে আস্তে গুহার ছাদেই কিন্তু সেই ক্যালসিয়াম বাইকার্বনেট জমাটবদ্ধ হয়েই কিন্তু এই স্তম্ভগুলোর সৃষ্টি হয়, অর্থাৎ স্ট্যালাকটাইটের সৃষ্টি হয়। বেশ, এবার দেখো স্ট্যালাকমাইট। চুনাপাথর দ্রবীভূত যে জল অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট মিশ্রিত যে জল সেই জলের কিছুটা অংশ নিম্নে পতিত হয়। নিম্নে পতিত হওয়ার ফলে জল বাষ্পীভূত হয়ে যখন চলে যায় তখন ক্যালসিয়াম বাইকার্বনেট ধীরে ধীরে সঞ্চয়ের ফলেই কিন্তু উপর দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে দণ্ড বা স্তম্ভের সৃষ্টি করে। এই দণ্ড বা স্তম্ভকেই বলা হয় স্ট্যালাকমাইট। তো স্ট্যালাকমাইট কি? চুনাপাথরের মেঝেতে যে ক্যালসিয়াম বাইকার্বনেট সঞ্চয়ের ফলে স্তম্ভ বা দণ্ডের সৃষ্টি করে সেই স্তম্ভ বা দণ্ডকে বলা হয় স্ট্যালাকমাইট। বেশ, স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট কোথায় দেখতে পাওয়া যায়? বিহারের সাসারামের কাছে গুপ্তেশ্বর যে গুহা সেই গুহাতে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট দেখতে পাওয়া যায়। এখন আমরা দেখে নেব স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের মধ্যে পার্থক্য। স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় বিরাজ করে
স্ট্যালাগমাইট গুহার মেঝে থেকে উপরের দিকে দণ্ডের আকৃতি বিশিষ্ট হয়ে অবস্থান করে। স্ট্যালাগমাইট আকৃতিতে অনেক বড় হয় স্ট্যালাগমাইটের থেকে, স্ট্যালাকটাইটের থেকে আকৃতিতে অনেকটা ছোট হয়ে অবস্থান করে। বেশ, দুটো পার্থক্য হয়ে গেল। এরপর দেখো স্তম্ভ কি। স্তম্ভ হলো স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট ক্যালসিয়াম বাইকার্বনেটের দ্বারা যুক্ত হয়ে যখন পিলার এর আকৃতি বা দণ্ডের আকৃতি বিশিষ্ট ধারণ করে, উলম্ব দীর্ঘ দণ্ডের বা পিলারের আকৃতি বিশিষ্ট ধারণ করে, তখন তাকে বলা হয় স্তম্ভ। বেশ, স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশের বোরা গুহায় স্তম্ভ দেখতে পাওয়া যায়, তাছাড়াও মহাকাল গুহায় স্তম্ভ দেখতে পাওয়া যায়। এখন দেখো হেলিকটাইট কি। হেলিকটাইট হলো গুহার ছাদ থেকে বিভিন্ন আকৃতির যে ভূমিরূপের সৃষ্টি হয়, অর্থাৎ চুনাপাথর দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট সঞ্চয়ের ফলে, গুহার ছাদে ক্যালসিয়াম বাইকার্বনেট সঞ্চয়ের ফলে বিভিন্ন আকৃতির যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপকে বলা হয় হেলিকটাইট। নেক্সট দেখো হেলিকমাইট। চুনাপাথরের মেঝের মধ্যে ক্যালসিয়াম বাইকার্বনেট সঞ্চয়ের ফলে বিভিন্ন আকৃতির যে ভূমিরূপের সৃষ্টি হয়, অর্থাৎ পার্শ্বের দিকে উলম্বভাবে বা অনুভূমিকভাবে দুই পাশের দিকে সঞ্চয়ের ফলে বিভিন্ন আকৃতি বা মূর্তির সৃষ্টি হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপকে বলা হয় হেলিকমাইট। তাহলে হেলিকটাইট হলো গুহার ছাদ থেকে বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপ হলো হেলিকটাইট, যেটি গুহার ছাদে সৃষ্টি হয়। আর হেলিকমাইট হলো গুহার মেঝে থেকে উপরের দিকে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বিভিন্ন আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপটি হলো হেলিকমাইট। হেলিকমাইট গুহার যে মেঝে, সেই মেঝে থেকে উপরের দিকে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে হেলিকটাইট ও হেলিকমাইটের যদি পার্থক্য আসে, তাহলে এই সংজ্ঞা থেকেই আমরা পার্থক্য করতে পারবো। বেশ, এবার চলে আসি গ্লোবোলাইট। গ্লোবোলাইট কি? চুনাপাথরের গুহার যে ছাদ, সেই ছাদে ক্যালসিয়াম বাইকার্বনের সঞ্চয়ের ফলে গোলাকার আকৃতির যে ভূমিরূপের সৃষ্টি করে, সেই গোলাকার আকৃতির ভূমিরূপকে বলা হয় গ্লোবোলাইট। এটি প্রধানত ক্যালসিয়াম বাইকার্বনের ধীরে ধীরে সঞ্চয়ের ফলেই কিন্তু গোলাকার রূপ বা আকৃতির সৃষ্টি করে। এই গোলাকার আকৃতিবিষ্ট ভূমিরূপে হলো গ্লোবোলাইট। নেক্সট দেখো অ্যান্থোডাইট। অ্যান্থোডাইট কি? অ্যান্থোডাইট হলো চুনাপাথরের ছাদে ক্যালসিয়াম বাইকার্বনের সঞ্চয়ের ফলে ফুলের পাপড়ির মতো আকৃতি বিশিষ্ট হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপকে বলা হয় অ্যান্থোডাইট। তাহলে অ্যান্থোডাইট হলো ফুলের আকৃতি বিশিষ্ট ক্যালসিয়াম বাইকার্বনেটের সঞ্চয়জাত একটি ভূমিরূপ। নেক্সট দেখো ডেপ বা কার্টেন কি। চুনাপাথরের গুহার ছাদের মধ্যে ক্যালসিয়াম বাইকার্বনেট সঞ্চয়ের ফলে পর্দার আকৃতিবিশিষ্ট যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপকে বলা হয় ডেপ বা কার্টেন। ডেপ বা কার্টেন প্রধানত ক্যালসিয়াম বাইকার্বনেটের সঞ্চয়, এটি পর্দা আকৃতিবিশিষ্ট হয়ে থাকে। নেক্সট দেখো বেল হোল। বেল হোল কি? চুনাপাথরের গুহার উপরি অংশে দ্রবণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গম্বুজ আকৃতির যে গর্তের সৃষ্টি হয়, সেই গর্তকে বলা হয় বেল হোল। তাহলে বেল হোল হলো একটি গম্বুজ আকৃতির গর্ত, যেটি দ্রবণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। বেল হোল কোথায় দেখতে পাওয়া যায়? বাহামা দ্বীপপুঞ্জের ক্রুক্ট দ্বীপে বেল হোল দেখতে পাওয়া যায়। বেশ, নেক্সট দেখো রুফ পেন্ডেন্ট। রুফ পেন্ডেন্ট কি? রুফ পেন্ডেন্ট হলো চুনাপাথরের গুহার ছাদ থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ ছুরির ফলার মতো আকৃতিবিষ্ট হয়ে যখন অবস্থান করে, তখন সেই ভূমিরূপকে বলা হয় রুফ পেন্ডেন্ট। এখন দেখো মানব জীবনে কাস্ট ভূমিরূপের প্রভাব। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ বিভিন্ন কাস্ট অঞ্চলে প্রতিকূলতার সত্ত্বেও মানুষ বসবাস করে থাকে। তো কাস্ট ভূমিরূপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে। যেমন 1 নম্বর খনিজ সম্পদ।
কার্স্ট অঞ্চলে প্রচুর পরিমাণে ডলোমাইট, চুনাপাথর, ক্যালসাইট এই ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। এই খনিজ সম্পদ মানুষের প্রচুর পরিমাণে চাহিদা মেটায়। নেক্সট পয়েন্ট, আশ্রয়স্থল। আদিমকাল থেকে চুনাপাথর অঞ্চলের যে গুহা, সেই গুহা আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া পবিত্র স্থান বা উপাসনার ক্ষেত্র হিসাবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। 3 নম্বর, বিদ্যুৎ শক্তি। চুনাপাথরের গঠিত যে অঞ্চলে প্রবাহিত নদী ও প্রস্রবণ থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদিত হয়ে থাকে বা উৎপাদন করা হয়ে থাকে। যেমন চীনে এই প্রস্রবণ বা প্রবাহিত নদী থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পশুপালন। কার্স্ট অঞ্চলে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। এই ঘাসকে কেন্দ্র করেই কার্স্ট অঞ্চলে পশুপালন করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, গুদামঘর। কার্স্ট অঞ্চলের যে গুহা, সেই গুহা কখনো কখনো গুদামঘর হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট পয়েন্ট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হওয়ায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তাহলেও সেই প্রতিকূলতাকে উপেক্ষা করেও কিন্তু মানুষ সেখানে বসবাস করছে। তাছাড়াও অন্যান্য পয়েন্ট, অনুর্বর মৃত্তিকা। কার্স্ট অঞ্চলে মৃত্তিকা অনুর্বর প্রকৃতির, কৃষিকাজ হয় না বললেই চলে। তাহলে আমরা মানব জীবনে কার্স্ট ভূমিরূপের প্রভাব সম্বন্ধে জানলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট বা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।